জিমে প্রথম দিন পা রাখার সময় মনে হচ্ছিল এই জায়গাটা আমার মতো কারো জন্য না। চারপাশে টান টান শরীর, হেডফোনে ডুবে থাকা মানুষ, বড় বড় আয়নার মাঝে নিজেদের গড়ে তোলা। আমি শুধু ঘাম ঝরাতে এসেছিলাম আর নিজের কিছু হারানো চাওয়া খুঁজে নিতে। আমার নাম রূপা, বয়স ৩৫, ৮ বছর ধরে বিবাহিত। আমার স্বামী অরিত্র ভদ্র, দায়িত্ববান, কিন্তু আমাদের জীবনে স্পর্শের উষ্ণতা অনেক আগেই ম্লান হয়ে গেছে। আমি জানি না ঠিক কবে থেকে। আমি শুধু অনুভব করতাম আমি ছুঁয়ে যেতে চাই, কেউ আমাকে ছুঁয়ে যাক। জিমের ভেতর আমার ট্রেনার ছিল এক যুবক, আদি। গা জোড়া গঠন, কালো গেঞ্জি, ঘামে ভেজা গলা আর একরকম নির্লিপ্ত চোখ। সে সহজে কথা বলে না, শুধু প্রফেশনাল কমান্ড দেয়। কিন্তু সে যখন আমার শরীর ঠিক করে দেওয়ার নাম করে কোমর ছুঁয়ে দেয়, আমার ভিতরে একটা বিদ্যুৎ খেলে যায়। প্রথম কয়েকদিন আমি কিছু বলিনি, শুধু ওর নির্দেশ মেনে মেশিনে উঠতাম, মাথা নিচু করে ঘাম ঝরাতাম। কিন্তু একদিন স্কোয়াট করার সময় ও পেছনে এসে আমার ২ হাঁটু আলগা করে দিল, তারপর কোমরে হালকা চাপ দিল, একটা গাইডিং টাচ। কিন্তু সেই স্পর্শ এতটাই শুদ্ধ, এতটাই নীরব, তবু স্পষ্ট ছিল যে আমার নিঃশ্বাস গলা আটকে গেল। এভাবে না, একটু নিচে নামুন। ওর কণ্ঠে কোনো উত্তেজনা ছিল না, কিন্তু ওর আঙুলের নিচে আমি কেঁপে উঠেছিলাম। সেই রাত আমি ঘুমাতে পারিনি। বারবার মনে পড়ছিল ওর স্পর্শ আর নিজের শরীরের প্রতিক্রিয়া। আমি জানতাম কিছু একটা শুরু হয়েছে, নীরব, চোখের ভাষায়, হালকা স্পর্শে। ঠিক যেমন একদিন ঝড় আসে, আগে শুধু বাতাস বয়ে যায়। আমি আর আদি কিছু বলিনি, কিন্তু পরের দিন যখন ও আমার কাঁধে হাত রাখে, আমার চোখে চোখ রাখে, আমি বুঝি আমরা দুজনেই জানি এই গল্প শুধু শরীরচর্চায় শেষ হবে না। জিমের সেই সকালের আলোটা অন্যরকম লাগছিল। বড় বড় জানালায় সূর্য ঠিকরে পড়ছিল, আর মেঝেতে ঘাম আর আলো মিশে একরকম কোমল উত্তেজনার পর্দা টানছিল। আমি জানি আমার জন্য ও আর একটা ক্লায়েন্ট না, আর ওর জন্য আমিও আর একজন সাধারণ বিবাহিতা মহিলা না। আদির চোখে কোনোদিন আগুন দেখিনি, বরং ঠান্ডা, ধীর চোখে যে আগুন নীরবে জ্বলে, সেটা বুঝতে শিখেছি ধীরে ধীরে। সেদিন ট্রেডমিলের পরে সে বলল, ফ্লোর এক্সারসাইজে যাবেন? আমি মাথা নাড়লাম। আমরা জিমের পেছনের একটা কম আলোওয়ালা স্পেসে চলে গেলাম। সেখানে কেউ থাকে না। আমি মাদুরে শুয়ে পড়লাম, পেটের ওপরে ২টো হাত রাখলাম নির্দিষ্ট ভঙ্গিতে। সে নিচু হয়ে আমার কাঁধ ঠিক করে দিল, তারপর পিঠের নিচে এক হাত রাখল, আরেকটা আমার হাঁটু স্পর্শ করল। শ্বাস আটকে রাখবেন না, ছেড়ে দিন, ধীরে। আমি চোখ বন্ধ করলাম। ওর আঙুলের গরম চাপটা আমার কোমরের হাড় বরাবর ছড়িয়ে গেল। আমার বুকের ভিতরে ঘেউ খেলতে থাকল, কিন্তু আমি কিছু বললাম না। শরীর নিজের মতো জেগে উঠছিল। কয়েক সেকেন্ড পর আমি চোখ খুলে দেখি ও আমার মুখের একদম কাছে। নিঃশ্বাস কাঁপছিল আমার। ও এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর ধীরে ধীরে আমার কানের কাছে ফিসফিস করে বলল, শরীরের ভিতরের জোরটাও অনুশীলন করতে হয়, শুধু বাইরের না। আমি বুঝলাম সে যা বলছে সেটা শরীরের কথা না, অভ্যন্তরের কথা, আকাঙ্ক্ষার কথা। তখনই আমাদের আঙ্গুল একবার ছুঁয়ে গেল। কেউ সরালো না। আমি ওর হাতের উষ্ণতা অনুভব করলাম, ঘামের মধ্যেও সেটা যেন একটা আলাদা উত্তাপ। ও চোখে চোখ রেখে থাকল কিছুক্ষণ। আমাদের মাঝে ভাষার দরকার ছিল না, একদম কিচ্ছু না বলেই আমরা জানতাম আমাদের স্পর্শে একটা অলিখিত চুক্তি লেখা হয়ে গেছে। সেই রাত বাড়ি ফিরে আমি রিয়াজের মুখ দেখতে পারিনি। বারবার মনে হচ্ছিল আজকে আমার শরীরের কোনো অংশ কেউ ছুঁয়েছিল এমনভাবে, যেভাবে কেউ কোনো দিন ছুঁয়েছে কিনা জানি না।
এটা আর সাধারণ এক্সারসাইজ ছিল না, এটা ছিল শরীরের গোপন ডায়ালগ। জিমে ঢোকার আগেই সেদিন বুকের মধ্যে কেমন এক চাপা টান ছিল। জানতাম না সেটা অপরাধবোধ না একরকম লোভ। আমার শরীর প্রতিদিন বদলাচ্ছে, না শুধু ওয়ার্কআউটের কারণে, বরং আদির ছোঁয়া, আদির চোখ, আদির ধীর উপস্থিতি আমাকে নতুন করে গড়ে তুলছিল। সেদিন সে আমাকে মিরর ফ্লোরে নিয়ে গেল, বড় আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, আজ ফর্ম ঠিক করতে হবে, শরীরকে বোঝাতে হবে কিভাবে নিজেকে ধরে রাখতে হয়। আমি চুপ করে দাঁড়ালাম। সে পেছন থেকে এসে আমার 2 হাত তুলে দিল। বুকটা প্রসারিত হলো, তার আঙুল আমার পিঠের মাঝ বরাবর ছুল, একটা হালকা টানা চাপ। এখানে বেশি জোর দিচ্ছ, কমাও, কোমর নিচু করো, পিঠ সোজা করো। তার প্রতিটা শব্দ যেন শরীরের ভিতরে ঢুকছিল। আমি জানি সে প্রফেশনাল, কিন্তু তার হাতে একটা তাপ থাকে, যে তাপ আমাকে ঘামিয়ে তোলে শুধু পরিশ্রমে না, আবেগে, বাসনায়। সে হঠাৎ আমার চোখের দিকে আয়নার ভেতর তাকালো। আমরা দুজনেই জানতাম এই আয়নাটা আমাদের প্রতিচ্ছবি দেখাচ্ছে না, আমাদের গোপন ছায়া খুলে দিচ্ছে। সে আমার কানের কাছে মুখ এনে বলল, তুমি জানো তোমার চোখ কথা বলে? আমি নিঃশব্দে হেসে বললাম, তুমি শোনো? সে বলল, রোজ শুনি, শুধু ছুঁতে পারি না। আমার বুক কেঁপে উঠল, শরীরের সমস্ত অংশ সাড়া দিল সেই কথায়, কিন্তু আমি নড়লাম না। সে তখন আমার কোমরে হাত রেখে আমার শরীর ঘোরালো, যেন আমি ভুল ভঙ্গিতে দাঁড়িয়ে আছি, কিন্তু জানি তার আঙুলের লম্বা টানটা নিছুক শুধরানো নয়। আমার চোখে চোখ রেখে ধীরে বলল, আরেকটু নিচু হও রূপা। আমি মেনে চললাম, ঠোঁটে চাপা হেসে নিয়ে। আমরা জানতাম এই নিয়ম ভেঙে ফেলা ঠিক না, কিন্তু সেই মুহূর্তে জিমের আয়নার ভেতর দাঁড়িয়ে আমি বুঝেছিলাম আমার শরীর আর তার শরীরের মধ্যে এক অলিখিত সংলাপ চলছে, যেটা ঠোঁটে না এলেও স্পর্শে বাজে। সেই দিন প্রথমবার আমি নিজেকে অন্যরকম সুন্দর লাগল, অন্যরকম নারী। আর আমার মাথায় প্রথম জোরালোভাবে খেলে গেল জিমের পিছনের ছোট্ট সনা রুমটার কথা। ঘামে ভেজা, গরম ও নিঃসঙ্গ একটা ঘর, যেখানে গন্ধ শুধু ঘামের না, গোপন আকাঙ্ক্ষারও। সেদিন আদি হঠাৎ বলল, আজ খুব ক্লান্ত লাগছে আপনাকে, সনা ট্রাই করবেন? আমি থমকে গেলাম। পিছনে ছোট ঘরটার কথা অনেক শুনেছি, গরম, নিঃসঙ্গ, স্যাঁতস্যাঁতে একটা ঘর, যেখানে শরীর নিজের মতো খুলে পড়ে। আমি চুপচাপ মাথা নাড়লাম। সে আমার জন্য তোয়ালে আর পানি এনে দিল। জিমের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পেছনের করিডোরে এলাম। সনাঘরের দরজাটা কাঠের, ভিতর থেকে একটা ধোঁয়াটে উষ্ণতা বেরিয়ে আসছে। আমি ঢুকে বসলাম। ভিতরটা ঘামে ভেজা গন্ধে ভর্তি, একটা রকম গোপন উত্তেজনা থাকে এমন গন্ধে, যেখানে শরীর কথা বলে, মন ছায়া খোঁজে। 2 মিনিট পরে আদি ভিতরে এলো। তার গায়ে সাদা টাওয়েল, আর চোখে সেই নির্লিপ্ত অথচ আগুন জ্বলা চাহনি। সে আমার পাশে বসল, চুপচাপ, কোনো কথা ছিল না, কেবল ঘামে স্যাঁতস্যাঁতে নিঃশ্বাস আর ধূসর আলো। আমাদের বাহু একে অপরের গায়ে হালকা স্পর্শ করল। আমি চমকে উঠলাম না, শুধু চোখ বন্ধ করলাম। হঠাৎ সে বলল, তোমার কাঁধ সবসময় টান টান থাকে, একটু ছেড়ে দাও। ওর হাত আমার কাঁধে এলো, ধীরে নিচের দিকে নামতে লাগল। ঘাড়ের কাছে গরম আঙুল বুলিয়ে গেল, যেন আমি গলে যাচ্ছিলাম। আমি শ্বাস নিতে ভুলে গেলাম। তারপর সে আমার দিকে ঘুরে নিচু গলায় বলল, এই ঘরে কেউ আসে না সন্ধ্যের পরে, তুমি জানো? আমি চেয়ে থাকলাম ওর চোখে। তাপ, ঘাম আর নীরবতার মাঝখানে আমাদের মাঝের দূরত্ব ছিল কেবল 1 হাতের। ও ধীরে আমার হাঁটু ছুঁল। আমি দম আটকে চেয়ে রইলাম। তারপর ওর ঠোঁট এগিয়ে এলো, আমার কপালের পাশে হালকা ছোঁয়া দিল। আমি আর না পারলাম নিজেকে আটকাতে, না চাইলাম থামাতে। আমার ঠোঁটও এগিয়ে গেল। আমরা চুমু খেলাম,
ধীরে, ভেজা, গভীরভাবে। সনার ভাপা গরম ঘরে ঘামের গন্ধ আর নিঃশ্বাসের শব্দ মিলিয়ে এক অলৌকিক মুহূর্ত জন্ম নিল। ওর হাত আমার পিঠে, আমার আঙুল ওর গলার কাছে। কিছু না বলেও আমরা বুঝছিলাম, এই ঘরে, এই গরমে আমরা আর ট্রেনার আর ক্লায়েন্ট নেই, আমরা শুধুই শরীর আর একটা চাওয়া, অবিরাম, অবধি ছোঁয়ার। পরের দিন আমি সকাল থেকেই অস্থির ছিলাম। শরীরের মধ্যে একটা গরম স্রোত বয়ে যাচ্ছিল, যেন আগুনের নিচে রাখা পাত্রে জল ফুটছে। আমি জানতাম আজ আবার সোনারুমে যাব, আর জানতাম আজ আমরা আর থামব না। আদি আমাকে দেখে হালকা হাসল, চোখে সেই একই অভিব্যক্তি, স্থির, গভীর আর ভেতরে জ্বলতে থাকা আগুনের মতো গোপন। সে একটাও বাড়তি কথা বলল না, শুধু একবার হালকা করে আমার কোনোই ছুঁয়ে দিল। আমার গা কেঁপে উঠল। ওয়ার্কআউটের শেষে সে আমার দিকে তাকিয়ে শুধু বলল, ওই ঘরে দেখা হবে। আমি চুপচাপ মাথা নাড়ালাম। তখন আমি আর আমি ছিলাম না, আমি হয়ে উঠেছিলাম এক চাওয়া, শুধু ছোঁয়া পাওয়ার চাওয়া। সোনাঘরের বাতাস আজ আরও ভারী ছিল, গরম, ঘামে জড়ানো, নিঃশব্দে কেঁপে থাকা। আদি ঢুকেই দরজাটা ভেতর থেকে বন্ধ করল। একটুও তাড়াহুড়ো নেই তার। ধীরে ধীরে কাছে এলো, আমার কানের কাছে গিয়ে বলল, আজ থামব না আমি, তুমি থামতে বললেও না। আমি বললাম না কিছুই, শুধু চেয়ে রইলাম ওর চোখে। ও আমার গালে হাত রাখল, আমার ঠোঁট ওর স্পর্শে কেঁপে উঠল। ধীরে ধীরে ওর হাত আমার গলার নিচে, তারপর কলার বোন ছুঁয়ে আরও নিচে। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল, শরীর গলে পড়ছিল, মনের ভেতরে বিদ্যুৎ। আমি ওর কাঁধে হাত রাখলাম, ওর ত্বক গরম, শক্ত, আমার আঙুলগুলো ওর বুকের মাঝে খেলে বেড়াল। আমাদের ঠোঁট আবার মিশে গেল, এইবার আরও গভীর, আরও দীর্ঘ, যেন এই চুমুর মধ্যে লুকিয়েছিল আমাদের সব লোভ, সব না পাওয়া, সব অভিমান। ও আমার শরীর জড়িয়ে ধরল, আমি নিজেকে হারিয়ে ফেললাম সেই বাষ্পে, ঘামে আর ওর চেনা গন্ধে। সোনারুমের কাঠের বেঞ্চের ওপর গরম বাষ্পের মধ্যে আমাদের শরীর জড়িয়ে গেল একে অপরের সঙ্গে। কোনো কিছু আর থামানোর ছিল না। ঘামের গন্ধ, নিঃশ্বাসের শব্দ, চামড়ায় চামড়া লেপটি থাকা ছাড়া আর কিছুই ছিল না আমাদের মাঝখানে। আমি জানতাম আমরা ভুল করছি, কিন্তু সেই ভুলের ভেতরেই আমি প্রথমবার নিজেকে জীবিত অনুভব করলাম। সেই রাতের পর আমি আর আগের রূপা রইলাম না। আমার শরীর যেন একবার খুলে গিয়ে আবার নতুন করে জোড়া লাগল আদির স্পর্শে, আদির ভাপে, আর সেই সোনারুমের নিঃশব্দ ভালোবাসায়। জিমে ঢোকার প্রতিটি মুহূর্ত এখন আর ব্যায়াম নয়, সেটা ছিল এক গোপন অপেক্ষা। ও যখন আমার পাশে এসে দাঁড়ায়, হালকা করে কোমরে হাত রাখে ঠিক করার অজুহাতে, আমি চোখ বন্ধ করে নিজের ভেতরে সেই স্নায়ুর শিহরণ টের পাই। আমাদের চোখে কথা হয়, ঠোঁটে নয়। কেউ কিছু বলে না, কিন্তু দুজনেই জানি আমরা এখন কেবল ক্লায়েন্ট আর ট্রেনার নই, আমরা এখন শরীরের গোপন চুক্তিতে বাঁধা দুটো মানুষ। তবে সেটা শুধু সোনার ভেতরেই সীমাবদ্ধ থাকল না। এক বিকেলে আমি ওয়ার্কআউটের পরে সিঁড়ি দিয়ে নামছি, আদি হঠাৎ পাশে এসে বলল, তোমার হাঁটার ছন্দ জানো? আমি অবাক হয়ে তাকালাম, হেসে বললাম, ছন্দ? সে নিচু গলায় বলল, তোমার শরীর হাঁটে, তুমি না, বুঝতে পারো? আমি থেমে গেলাম। চারপাশে মানুষ ছিল, কিন্তু আমাদের মাঝের কথাগুলো শুধুই আমাদের। আমি হেসে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কাকে ফলো করো, আমায় না আমার শরীরকে? সে একটু ঝুঁকে এসে বলল, তোমার শরীর আমাকে ডাক দেয়, কিন্তু আমি যাই তোমার চোখের ভাষায়। সেই ভাষা আমি প্রতিদিন পড়ি। আমি কিছু বললাম না। সিঁড়ি থেকে নামার সময় ওর হাত আমার পিঠে পড়ল, নিরাপদ কিন্তু তীব্র। সেই স্পর্শে আমি আর এক পা ও এক হাতের ব্যবধানও রাখতে পারলাম না। সেদিন সন্ধে আমি বাসায় ফিরে শাওয়ারে দাঁড়ালাম অনেকক্ষণ।
মনে হচ্ছিল ঘামের সঙ্গে মিলিয়ে ওর ছোঁয়াগুলো গায়ে মিশে গেছে, আর আমি সেগুলো ধুয়ে ফেলতে পারছি না। এই গল্প কোথায় যাবে জানতাম না। আদির কোনো দাবি নেই, কোনো প্রশ্নও না, কিন্তু তার চোখে আমি দেখি এমন এক চাওয়া যেটা আমার স্বামীর চোখে বহু বছর ধরা পড়েনি। আমাদের সম্পর্ক তখন শরীর পেরিয়ে এক অলিখিত অভ্যাসে পৌঁছে গেছে। একদিন সে বলল, জিমের বাইরে একদিন দেখা হবে, শুধু 1 কাপ কফির জন্য। কিছু বলবো না, ছোঁব না, শুধু বসবো বাসে। আমি কোনো উত্তর দিলাম না, কিন্তু আমার বুকের মধ্যে ছোট করে একটা হ্যাঁ ধীরে ধীরে গরম হয়ে উঠছিল। আমরা দেখা করলাম এক বিকেলে গল্ফ গ্রিনের একটা ছোট ক্যাফেতে। জানালার পাশে বসে আদি চুপচাপ কফিতে চুমুক দিচ্ছিল। চোখ ছিল আমার দিকে, কিন্তু ঠোঁটে কোনো আগ্রাসী হাসি নয়। ওর চোখে আজও আগুন ছিল, কিন্তু আজ সেটা শান্ত, একরকম বোঝা পরমেশানো। আমি সালোয়ার পরে এসেছিলাম, নরম রং, সাদামাটে সাজ, কিন্তু আমার ভেতরে চলছিল ঝড়। জিমের বাইরেও সে আমাকে একইভাবে চায় কিনা জানতে চাওয়ার ঝড়। তুমি জানো, বললাম, এই প্রথম নিজের মতো করে কোথাও এসেছি, বছরের পর বছর পর। সে জবাব দিল না, শুধু একটানা তাকিয়ে রইল। ওর চোখে কিছু ছিল যেটা আমি পড়তে শিখে গেছি, না বলা এক আদর যা গায়ে না ছুঁয়েও মন ছুঁয়ে যায়। তুমি খুব শান্ত, আমি বললাম। সে হেসে বলল, কারণ তুমি অস্থির। আমি থেমে গেলাম। সেই মুহূর্তে আমি নিজের অস্থিরতা স্বীকার করে নিলাম। আমার চোখে চোখ রেখে ও বলল, আমি জানি তুমি ফিরে যাবে, সংসারে, স্বামীর কাছে। আমি জানি আমার কোনো জায়গা নেই, কিন্তু যতদিন তুমি আসো আমি থাকব। আমি কাপা গলায় বললাম, তুমি চাও না আমি বদলে যাই? সে ধীরে মাথা নাড়াল। তোমার শরীরকে আমি ছুঁয়েছি, মনের স্বাধীনতাটা আমি কেড়ে নিতে চাই না। এই কথাগুলো শুনে আমার চোখ ভিজে উঠেছিল। আমি প্রথমবার অনুভব করলাম আদির শরীরের টান ছাড়াও তার ভেতরের মানুষটাও আমাকে বোঝে। আমরা সেদিন কথা বললাম বই পড়া, পুরনো সিনেমা আর থার্ড কয়েস জিমের বন্ধ হয়ে যাওয়া সনা নিয়ে। হঠাৎ যেন বুঝলাম আমরা শুধু শরীরের জন্য নই। কফির কাপ খালি হয়ে আসছিল। আদি বলল, আমরা কি আবার যাব সেই ঘরে? আমি কিছু না বলে তার হাতে হাত রাখলাম। ঠান্ডা আঙুলে আমি গরম হয়ে উঠলাম। আমার মনে হচ্ছিল এই সম্পর্কের সীমা এখন আর শুধু শরীর নয়, এটা হয়ে উঠছে একরকম আশ্রয়। তবু আমি জানতাম শেষের সীমানা কোথায়। জানি শেষটা আসবেই। শেষবার যখন আমি সনা রুমে গেলাম, ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেন ঘরটা জানত আজ তার গায়ে ছোঁয়া পড়বে শেষবারের মতো। আদি আগে থেকেই ভেতরে ছিল, গায়ে ঘামের ছাপ, চোখে সেই পুরনো কোমলতা, আর ঠোঁটে একটুখানি চাপা বিষাদ। আমি চুপ করে গিয়ে ওর পাশে বসে পড়লাম। কিছু বললাম না আমরা, শুধু নিঃশ্বাসের শব্দ, সনার উষ্ণ দাস্প আর শরীরের উত্তাপ সব একসঙ্গে মিশে গিয়ে এক আবেগঘন আবরণ তৈরি করছিল। ওর হাত আস্তে করে আমার গলার কাছে এলো। এবার আর কোনো দ্বিধা নেই, কোনো ছুঁতো নেই, কোনো অজুহাত না, শুধু দুজন মানুষের একে অন্যকে শেষবার ছুঁয়ে দেখার তাড়না। আমি ওর গলা ছুঁয়ে বললাম, তুমি জানো তো, এটা শেষবার। আদি ধীরে বলল, জানি, তাই আজ শরীর না, শুধু মন ছুঁতে চাই। আমাদের চুমুটা সেই রাতের মতো তীব্র ছিল না, এটা ছিল ধীর, লম্বা, শেষের মতো। ওর আঙুল আমার পিঠ বেয়ে নিচে নামছিল, আর আমি অনুভব করছিলাম আমি একবারই ওর সবটুকু নিয়ে নিতে চাই। আমরা শরীর জড়িয়ে রইলাম। কোনো হঠকারিতা ছিল না, কোনো ঝড় না, শুধু এক অসাধারণ নিস্তব্ধতা, যেখানে ভালোবাসা বলতো, এটাই শেষ, আর একবারও হবে না। ওর বুকের ওপর মাথা রেখে আমি চোখ বন্ধ করলাম। বাইরে বৃষ্টি পড়ছিল, হয়তো ঠিক তখনই এই শহরের ছাদ ভিজে যাচ্ছিল, আর আমাদের গল্পের পাতাও। শেষে আমি উঠলাম, দরজার দিকে হাঁটতে হাঁটতে ও আমার হাত ধরল। তুমি খুশি তো? আমি একটুখানি হেসে বললাম, এইটুকু তোমারই তো ছিল। আমার হাসি।
আমি ফিরে তাকালাম না। দরজা পেরিয়েই আবার হয়ে গেলাম সেই রূপা, বিবাহিত, পরিণীতা, সুশৃঙ্খল। কিন্তু জানি আমার ভেতরের একটা অংশ চিরকাল সোনার ঘরের ওই কাঠের বেঞ্চে বসে থাকবে, ঘামে ভেজা, ভালোবাসায় ডুবে থাকা, এক চিরন্তন স্পর্শের অপেক্ষায়।